হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা নেপোলিয়নের পর্ব অর্থাৎ নেপোলিয়নের সাম্রাজ্য, তার আদর্শ, বিপ্লবিক আদর্শ, এই যে অধ্যায়টি অর্থাৎ ক্লাস নবম শ্রেণীর দ্বিতীয়তম অধ্যায় নেপোলিয়নের অধ্যায় নামে আমরা যে অধ্যায়টিকে চিনি, এই অধ্যায়টির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো স্পেনীয় ক্ষত কী বা নেপোলিয়নের পতনে স্পেনীয় ক্ষত কতটা দায়ী ছিল সেই সম্পর্কে আলোচনা। এটি মূলত 4 মার্কের কোশ্চেন। তো নেপোলিয়ন তার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিল, এটা আমরা সবাই জানি। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করার জন্য নেপোলিয়ন বিভিন্ন দেশ জয় করার চেষ্টা করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল স্পেন আক্রমণ। স্পেন আক্রমণ করে তিনি জয়লাভও করেন, কারণ এই সময় স্পেনের মানুষ নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত ছিল। তাই নেপোলিয়নের পক্ষে অতি সহজেই স্পেনকে জয়লাভ করা সুবিধা হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই স্পেনবাসী তাদের দ্বন্দ্ব ভুলে নেপোলিয়নের বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছিলেন, যার ফলে তার সৈন্যবাহিনীকে স্পেন ছাড়তে বাধ্য হয়েছিল, সেটি স্পেনীয় ক্ষত নামে পরিচিত ছিল। অর্থাৎ স্পেনবাসী যখন তাদের সৈন্যবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তাকে পিছু হটতে বাধ্য করেন, সেটি নেপোলিয়নের জীবনের একটি ক্ষতের সৃষ্টি করেছিল। মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্য করার জন্য নেপোলিয়ন কি করলেন? স্পেন আক্রমণ করলেন। আক্রমণ করে দখলও করে নিলেন। দখল করার পর সেখানে যিনি রাজা ছিলেন চতুর্থ চার্লস, তাকে সরিয়ে নেপোলিয়ন কি করলেন? তার নিজের ভাই জোসেফকে সিংহাসনে বসিয়েছিলেন। স্পেনের জনগণ কিছুদিন এটাকে মেনে নিলেও তারা কিন্তু বেশি দিনের তোর এটাকে মেনে নেননি। তারা নিজেদের মধ্যে বিবাদকে ভুলে গিয়ে তারা ফরাসি সৈন্যবাহিনীর বিরুদ্ধে মরণ প্রাণ লড়াই করেছিলেন। এই যুদ্ধ উপদ্বীপীয় যুদ্ধ নামেও পরিচিত ছিল। ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির হাতে নেপোলিয়নের ফরাসি বাহিনী 1813 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে পরাজিত হন। নেপোলিয়ন স্পেন ত্যাগ করতে বাধ্যও হয়েছিলেন। এরপর নেপোলিয়ন ফিরে এসে আক্ষেপের সুরে যে আমার পতনের জন্য বা স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ বলে নিজের আক্ষেপ বলেছিলেন। এটি ইতিহাসে স্পেনীয় ক্ষত নামে পরিচিত।